আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। রুবেল, তোমার ভিডিও ক্যামেরা অফ করো। আচ্ছা, স্ক্রিন তো দেখা যায়, তাই না? কোনো প্রবলেম হলে অবশ্যই শেয়ার করবেন। আর ক্লাস চলাকালীন সময়ে আপনারা যথাসম্ভব মোবাইল অন্য কোনো কাজ না করার চেষ্টা করবেন। কেউ স্ক্রিন শেয়ারের অপশনে যাবেন না, ঠিক আছে? আচ্ছা, আমরা মনোযোগ দিই। মাঝে মধ্যে আপনারা একটু আমি কোনো কিছু জিজ্ঞাসা করলে অবশ্যই রেসপন্স করবেন, অন্য হয় আমার কাছে মনে হবে যে আমি ল্যাপটপের সাথে কথা বলতেছি, ঠিক আছে? আপনাদের প্রেজেন্টটাও অনেক ইম্পর্টেন্ট। ওয়াকিল, আপনার মাইক্রোফোনটা যখন জিজ্ঞাসা করবো তখন একটু অন করে কথা বলবেন, আর বাকিরা সাইলেন্ট থাকবেন। যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে মাইক্রোফোন অন করে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের কোর্সটা ছিল কি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস এন্ড ওয়েভস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আছে, কিন্তু আপনাদের ফিজিক্যালি যে কর্মক্ষেত্রে খুব বেশি প্রয়োজন এমন না, কিন্তু বিষয়টা টাফ, ঠিক আছে? এই সাবজেক্টটা অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে, বুঝতে হবে ভালো করে। মেন জিনিস যেটা আমরা অ্যান্সার করা পসিবল হবে না, ঠিক আছে? ইউনিভার্সিটিতে যে কয়টা মানে আপনাদের কঠিন সাবজেক্ট আছে এর মধ্যে হচ্ছে এটা একটা থাকবে আশা করি। হয়তো বা ক্লাসে গেলে বা ক্লাস লেকচার গুলো শুনলে বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের হচ্ছে আজকে হচ্ছে চ্যাপ্টার 1 এ ভেক্টর অ্যানালাইসিস। দেখা যায় ওয়াকিং? ওয়াকিল স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। ভেক্টর অ্যানালাইসিস চ্যাপ্টার 1। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের ভেক্টর অ্যানালাইসিস, ঠিক আছে? আমরা মেবি ম্যাথে এগুলো পড়া হয়েছে, ভেক্টর ভেক্টর সম্পর্কে পড়া হয়েছে না? ওয়াকিল? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে দুই ধরনের কোয়ান্টিটি আছে, একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে স্কেলার, ঠিক আছে? আমরা স্কেলারটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ইউজ করি, ভেক্টরটা ইউজ করি, কিন্তু আমরা ওইটার দিকে বেশি মনোযোগ দিই না বা এটা ওইভাবে ভাবিও না, ঠিক আছে? কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ভেক্টরটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এই জিনিসটা সম্পর্কে আমাদের জানতে হয়। দেখেন, ভেক্টর অ্যানালাইসিসের মধ্যে আমাদের প্রথম যে জিনিস যেটা জানা দরকার একটা হচ্ছে আমাদের যেহেতু চ্যাপ্টারটা হচ্ছে বা কোর্সটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস এন্ড ওয়েভস, তাহলে আমাদের এই ফিল্ডস সম্পর্কে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? দেখেন, ইলেকট্রোম্যাগনেটিক ইজ দ্য স্টাডি অফ দ্য ইফেক্টস অফ চার্জ এট রেস্ট এন্ড চার্জ ইন মোশন। কি বলছে যে ইলেকট্রোম্যাগনেটিক হচ্ছে বা চুম্বকীয় তত্ত্ব পড়াটা হচ্ছে কি, এটা হচ্ছে ইফেক্টস অফ চার্জ, চার্জের হচ্ছে যে প্রভাবটা এট রেস্ট, যখন এটা থামা অবস্থায় থাকে, এবং চার্জ ইন মোশন, যখন এটা গতিশীল অবস্থায় থাকে। তখন আমরা চার্জের দুই ধরনের ইফেক্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যখন এটা রেস্ট অবস্থায় থাকবে তখন একটা ইফেক্ট, আর একটা হচ্ছে যখন মোশনে থাকবে তখন আরেকটা ইফেক্ট, ঠিক আছে? তো আচ্ছা, দেখেন এখন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই দুইটা ফিল্ডের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হবে ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, দেখেন ইলেকট্রিক ফিল্ডটা কি? produced by the presence of electrically charged particle and gives rise to the electric force. তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি produced by the presence of electrically charged, তাহলে ইলেকট্রিক্যাল চার্জ বা পার্টিকেল যদি থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড ওই জায়গায় পাওয়া যাবে, যেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক চার্জ, যেটা ডিসি বলেন এসি বলেন, ওই জায়গায় ইলেকট্রিক চার্জ পার্টিকেল থাকলে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে। ফিল্ড মানে কি? ফিল্ড মানে হচ্ছে একটা ক্ষেত্র, অর্থাৎ আপনি যে জায়গায় অবস্থান করতেছেন অথবা প্রত্যেক মানুষেরই তার এরিয়াতে একটা প্রভাব থাকে। এই জিনিসটি যখন একটা পার্টিকেল কোন একটা জায়গায় অবস্থান করবে তখন তার সারাউন্ডিং এ তার একটা প্রভাব থাকে, এই যতটুকু এরিয়াতে তার প্রভাবটা থাকে এটাই হচ্ছে তার ফিল্ড, ঠিক আছে? আর ইলেকট্রিক্যাল পার্টিকেলের জন্য এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এই ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনটা পড়বেন। দেখেন, আমি যে জিনিসগুলো বলবো এবং যেগুলো মার্ক করে দেব আপনারা কাইন্ডলি সবাই চেষ্টা করবেন খাতা রাখার জন্য, এগুলো নোট করবেন। আর অ্যাসাইনমেন্ট হিসেবে আমার ক্লাস লেকচার শেষ হলে
আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে লেকচারের উপর, যেগুলোতে আমি এমফাসাইজ বা জোর দিছি আপনাদেরকে এগুলোর দিতে হবে, অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে, নোট, ক্লাস নোট জমা দিতে হবে। ঠিক আছে, অথবা আমি আরো অ্যাসাইনমেন্ট দিয়ে দেব ইয়ের জন্য এক্সাম্পল হিসেবে। আচ্ছা, তারপর দেখেন ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে প্রডিউসড বাই দ্য মোশন অফ ইলেকট্রিক চার্জ অর ইলেকট্রিক কারেন্ট এন্ড গিভস রাইজ টু দ্য ম্যাগনেটিক ফোর্স অ্যাসোসিয়েটেড উইথ ম্যাগনেটস। ঠিক আছে, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডে কখন পাওয়া যায়? ইলেকট্রিক চার্জ যখন কারেন্ট বা প্রবাহিত বা মোশনের মধ্যে থাকে তখন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আর ইলেকট্রিক ফিল্ডে হচ্ছে যখন রেস্ট পজিশনে থাকে তখন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, তারপর দেখেন স্কেলার এন্ড ভেক্টরস। আমি বলছিলাম যে আমাদের দুই ধরনের কোয়ান্টিটি আছে বা রাশি আছে, এর মধ্যে একটা হচ্ছে স্কেলার এবং আরেকটা হচ্ছে ভেক্টর। আপনারা হয়তো এগুলো আগে পড়ছেন, তারপর আরেকবার দেখেন, স্মরণ করে দিচ্ছি। Scalar refers to a quantity whose value may be represented by a single positive or negative real number. অর্থাৎ স্কেলারটা হচ্ছে যদি শুধুমাত্র একটা কোয়ান্টিটি দ্বারা প্রকাশ করা হয়, একটা ভ্যালু দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা হচ্ছে স্কেলার রাশি। যেমন স্কেলার কয়েকটা এক্সাম্পল হচ্ছে, এই ডেফিনিশনটা অবশ্যই মুখস্থ করবেন। ঠিক আছে, বডি ফলোইং এ ডিসটেন্স এল ইন টাইম টি, অর্থাৎ কোন একটা বস্তু এল দূরত্বে আছে, তাহলে এটা হচ্ছে তার একটা স্কেলার মান। মনে করেন আপনার কাছ থেকে কোন একটা গাছ 10 ফিট দূরে আছে, এটা হচ্ছে তার স্কেলার মান। ঠিক আছে, আর যদি এটা মুভিং পার্টিকেল হয় অথবা যদি মোশন থাকে, মনে করেন গাড়িটা, একটা গাড়ি আপনার থেকে 10 ফিট দূরে আছে, রেল রাস্তা থেকে আপনি 10 ফিট দূরে আছেন, কিন্তু গাড়িটা মুভিং টাইমে আছে, মুভিং এর মধ্যে আছে, তাহলে এটা এখানে টাইমটা ইনক্লুড করতে হবে। তারপর হচ্ছে টেম্পারেচার টি এট এনি পয়েন্ট ইন এ বোল অফ সোপ whose coordinates are x y z। আচ্ছা, তাহলে হচ্ছে কি একটা সোপের মধ্যে বল অফ সোপ, মানে এই সোপের ইয়েতে যদি টেম্পারেচার দেন, ওই জায়গায় তার যে টেম্পারেচার বা তাপমাত্রাটা থাকবে ওই ভ্যালুটা হচ্ছে তার স্কেলার মান। ঠিক আছে, তারপর হচ্ছে এই স্কেলারের আরো কয়েকটা এক্সাম্পল, এই এক্সাম্পল গুলো অবশ্যই মুখস্থ করবেন, এবং যদি পরীক্ষা আসে তাহলে স্কেলারের ডেফিনেশন দিয়ে তারপর হচ্ছে এক্সাম্পল গুলো দিতে হবে। এই মাঝখানে এগুলো না দিলে হবে, কিন্তু এই যেগুলো হাইলাইট করছি এই এক্সাম্পল গুলো লাগবে। যেমন স্কেলারের কয়েকটা এক্সাম্পল হচ্ছে মাস বা আমাদের যে বর, ডেনসিটি, ঘনত্ব, প্রেসার, চাপ, ভলিউম রেজিস্টিভিটি, ভোল্টেজ, এগুলো হচ্ছে কি আমাদের স্কেলারের এক্সাম্পল। তারপর হচ্ছে ভেক্টর। ভেক্টর কোয়ান্টিটিটা হচ্ছে a quantity who has both a magnitude and a direction or in space। অর্থাৎ ভেক্টরের ক্ষেত্রে আমাদের ম্যাগনিটিউডও থাকবে, স্কেলারে যেটা শুধুমাত্র ম্যাগনিটিউড ছিল, এবং ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যাগনিটিউডের পাশাপাশি আমাদের একটা ডাইরেকশন থাকবে, দিক থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভেক্টর রাশি বলবো। তারপর হচ্ছে এই ভেক্টর রাশির এক্সাম্পল গুলো কি কি? ফোর্স, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এন্ড a straight line from a positive to negative terminal of a storage voltage। অর্থাৎ যেটা ডিসি, আমরা যেটা ডিসি বলি আর কি, ডিসিটাও কিন্তু একটা ভেক্টর রাশি, কারণ এটা পজিটিভ থেকে নেগেটিভে অলওয়েজ ফ্লো করে। আচ্ছা, দেখেন তারপর হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুই ধরনের ল ফলো করতে হয়, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লটা হচ্ছে ভেক্টরের সংযোজন বিধি, বাংলাতে হয়তো আপনার পরে থাকবেন সংযোজন বিধি। সংযোজন বিধি কি? আমরা জেনারেলি আমরা যেমন যোগ বিয়োগ করি, ভেক্টর এই যোগ বিয়োগটা মেনে চলে। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টরের সংযোজন বিধি। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা হচ্ছে কি? আপনি হচ্ছে বিভাজন, যেটা আপনি এই যে দেখেন এখানে আর প্লাস এস, তার সাথে হচ্ছে এ প্লাস বি মাল্টিপ্লাই আকারে আছে। ঠিক আছে, তাহলে এই যে আর কে এ প্লাস বি এর সাথে মাল্টিপ্লাই, তারপর এস কে এ প্লাস বি এর সাথে মাল্টিপ্লাই করে যোগ করা হয়েছে, এটি হচ্ছে তার ডিস্ট্রিবিউটিভ ল, জেনারেল নিয়ম। এই দুইটা জেনারেল নিয়ম আমরা অ্যালজেব্রাতে যেমন জেনারেল নিয়ম করি, এগুলো একই, এখানে কোন বড় কোনো চেঞ্জ নেই। তবে এখানে একটা জিনিস দেখেন,
এই ফিগারটা, ঠিক আছে? এ হচ্ছে একটা ভেক্টর, বি হচ্ছে একটা ভেক্টর। তাহলে ভেক্টরটা কি জন্য প্রয়োজন হয়? ভেক্টরটা হচ্ছে দুইটা ইফেক্ট যখন একসাথে হবে, একটা পয়েন্টে এসে দুইটা ইফেক্ট হবে, তারপর তার রেজাল্টটা কি হবে এটা অ্যানালাইসিস করার জন্য মূলত ভেক্টরটা প্রয়োজন হয়। যেমন দেখেন, মনে করেন এ একটা ব্যক্তি, বি একটা ব্যক্তি, ঠিক আছে? আর আমার এই পয়েন্টটাতে কার্সরটা দেখা যাচ্ছে, ওকে? স্যার। তাহলে আমার এই পয়েন্টটাতে যদি একটা বল থাকে, ফুটবল থাকে, মনে করেন এ কিক দিল এদিকে, এর ডাইরেকশনটা যেদিকে দেওয়া আছে, বি কিক দিল তার ডাইরেকশনের দিকে, তাহলে বলটা যাবে কোন দিকে? একই টাইমে যদি দুজন কিক দেয় তাহলে বলটা যাবে কোন দিকে? এই যে এখানে এ প্লাস বি যে ডাইরেকশনটা আছে, বলটা যাবে ওই দিকে, ঠিক আছে? এই যে এই ডিরেকশনটা মেজার করার জন্য এই যে ভেক্টর অ্যালজেব্রাটা প্রয়োজন হয়। তারপর দেখেন, এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি যেটা আর কি, আর এটা হচ্ছে রেক্টাঙ্গুলার যেটা আর কি চতুর্ভুজ বিধি, এটার মাধ্যমে হচ্ছে ভেক্টরের রেজাল্টেন্টটা পাওয়া যায়। আর এখানে হচ্ছে ত্রিভুজ বিধির মাধ্যমে ভেক্টরের রেজাল্টেন্টটা পাওয়া যায়। আচ্ছা, এই এর মানটা কখন হবে আর এটা কখন হবে? যখন দেখেন এখানে কিন্তু এ এবং বি দুইটা একই টাইমে একই জায়গায় বলটাকে কিক করছে, কিন্তু এই ফিগারটাতে এ এবং বি দুইজন দুই টাইমে কিক করছে বলে। দেখেন, এ কিক দেওয়ার পর এর যখন টার্মিনালটা শেষ হয়েছে তখন কিন্তু বি তার দিকে কিক করছে, ঠিক আছে? তাহলে আমরা যে এর ইফেক্টটা পাবো, এ কিক করার পর বি যে কিক করলো, তাহলে এর ইফেক্টটা কোন দিকে হবে? এর যে ইনিশিয়াল টার্মিনাল ছিল, এই টার্মিনাল থেকে যে বি এর লাস্ট টার্মিনাল পর্যন্ত যে ডিসটেন্সটা, এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর। এ মনে করেন উত্তর থেকে দক্ষিণে একটা কাজ করতেছে, বি এসে তার উল্টো কাজ করবে, দক্ষিণ থেকে উত্তরের দিকে কাজ করবে, এজন্য হচ্ছে মাইনাস। ভেক্টরের ক্ষেত্রে প্রত্যেকটা চিহ্নেরই কিন্তু একটা ইম্পর্টেন্স আছে। মাইনাস দ্বারা বোঝা যায় এটা বিপরীতমুখী একটা কাজ করতেছে। আর মাল্টিপ্লিকেশন, এটা অলরেডি আমরা উপরে দেখছিলাম, অলওয়েজ অ্যাসোসিয়েটিভ এন্ড ডিস্ট্রিবিউটিভ লস, ঠিক আছে? মাল্টিপ্লিকেশনটা যেভাবে করতে হয়, অর্থাৎ ভেক্টরের যে জিনিসগুলো দেখলাম যে আমাদের সাধারণ নিয়মের মতোই হয়, তবে ভেক্টরের আরেকটা ইয়ে হচ্ছে তারা জিওমেট্রিক রুলটা ফলো করে। জিওমেট্রিক রুলটা কিভাবে? যে দেখেন, এখানে ইকুয়েশনের হিসাবের জন্য হচ্ছে আমাদের সাধারণ নিয়ম, কিন্তু এই যে এই ইফেক্টটা পাওয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের জিওমেট্রিক রুলটা ফলো করতে হয় দিক পাওয়ার জন্য মূলত। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম, আমাদের কোঅর্ডিনেট সিস্টেম আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখে আপনাদের জিনিসটা দরকার। সরি, একটু টাইম নিতেছি। একটা জিনিস মনে রাখেন, হচ্ছে কোথায় যে ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে উই আর কনসার্নড উইথ 2 and 3 dimensional spaces only, but vectors may be defined in n dimensional space in more advanced application. n dimensional space মানে হচ্ছে এর মাত্রার কোনো শেষ নেই, ঠিক আছে? যত এখন পর্যন্ত মেবি সর্বোচ্চ 8 মাত্রা পর্যন্ত বিজ্ঞানীরা তাদের ইকুয়েশন বা কাজে লাগাইতেছে, যে টাইম মেশিনের কথা বলতেছে, টাইমের যে মাত্রাটা আছে তাদের, কিন্তু এটা যে কিভাবে বাইর করবে এটার প্রপার এক্সিস্টেন্সটা পাইতেছে না। আচ্ছা, ভেক্টর অ্যালজেব্রা ওই জায়গায় আপনাদেরকে যেগুলো দেখানো হয়েছে এগুলোই বইয়ের মধ্যে আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দ্য রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম করবো। দ্য রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে মূলত আমাদের অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। এই অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে
দেখেন এই ডেফিনিশনটা মুখস্থ রাখবেন। হ্যাঁ, এ কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন্ড অ্যাজ এ সেট অফ রেফারেন্স ডাইরেকশন, এ সেট অফ রেফারেন্স ডাইরেকশন, অর্থাৎ আমাদেরকে একটা রেফারেন্স একটা ডাইরেকশন দিয়ে দিতে হবে ইন এ 3D স্পেস। তাহলে অর্থোগোনাল কোঅর্ডিনেশন সিস্টেমটা হচ্ছে কি 3 ডাইমেনশনালের জন্য। A coordinate system can be specified by the intersection of three surfaces at each and every points in space. অর্থাৎ দেখেন স্পেস মানে হচ্ছে আমাদের আহ, যে ভূমি বা জায়গা ওইটাকে বলা হয় আর কি। এই যে দেখেন এখানে হচ্ছে কি এক্স এক্স একটা মাত্রা, ওয়াই একটা মাত্রা এবং জেড একটা মাত্রা। এটা হচ্ছে তিন ধরনের ডাইমেনশন। ঠিক আছে, এই 3 ডাইমেনশন নিয়ে হচ্ছে আমাদের এই অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম গুলো। এই অর্থোগোনাল আচ্ছা, this 3 reference direction are referred to as coordinate direction or base vectors। এটা হচ্ছে বেস, আমরা যেটাকে অরিজিন বলবো আর কি। আচ্ছা, and are usually taken to be mutually perpendicular। পারপেন্ডিকুলার মানে কি বুঝতে পারছেন? তারা একে অপরের সাথে লম্বভাবে থাকে। ঠিক আছে, আমরা যদি একটা টেবিলকে বা টেবিলের মতো কল্পনা করি, তাহলে টেবিলে হচ্ছে টোটাল 360 ডিগ্রি, তাই না? চারটা 90 ডিগ্রি। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমরা 3 ডাইমেনশনে এই চারটা 90 ডিগ্রি হচ্ছে আমাদের মূলত এই যে তিনটে এক্সিস থাকে, তিনটে এক্সিস হচ্ছে একে অপরের সাথে 90 ডিগ্রি আকারে থাকে। একটা হচ্ছে মনে করেন ভূমি, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, আর একটা হচ্ছে উচ্চতা, যেটা এটা একে অপরের সাথে 90 ডিগ্রিতে এখানে হিসাব করা হয়। আচ্ছা, অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেমটার মধ্যে হচ্ছে আমরা 3 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কার্টেসিয়ান, এর আগে আমরা যেটা এখানে দেখেছিলাম পিডিএফ এর মধ্যে, রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। এই রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তারপর হচ্ছে সিলিন্ড্রিক্যাল, আরেকটা হচ্ছে স্ফেরিক্যাল। ঠিক আছে, আমরা এই 3 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আলোচনা করব এবং কার্টেসিয়ান থেকে কিভাবে সিলিন্ড্রিক্যাল থেকে স্ফেরিক্যাল, অথবা একটা আরেকটার সাথে কিভাবে ইন্টারচেঞ্জ করা যায়, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখেন, এখন বুঝতে হবে আমাদের রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমটা কি। রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটটাকে আমি বলছিলাম যে এটা হচ্ছে কার্টেসিয়ানও বলা হয়। ইন কার্টেসিয়ান অর রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট, দেখছেন, সিস্টেম এ পয়েন্ট পি ইজ প্রেজেন্টেড বাই কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড। অর্থাৎ এখানে যে এক্স ডাইমেনশনে একটা মান আছে, ওয়াই ডাইমেনশনে একটা মান আছে, জেড ডাইমেনশনে একটা মান আছে। তাহলে একটা বিন্দুকে ডিফাইন করার জন্য, মনে করেন এই যে আমার কার্সরটা যেখানে আছে, এই বিন্দুটাকে আমি ডিফাইন করার জন্য আমাকে এক্স ওয়াই জেড তিনটা ভ্যালুর মান লাগবে। ঠিক আছে, আচ্ছা আমি দেখাবো, নিচে আছে। আচ্ছা দেখেন, দ্য রেঞ্জ অফ কোঅর্ডিনেটস আর, তাহলে যে এক্স ওয়াই জেড এর মানগুলো কত হতে পারে, যে মাইনাসের ইনফিনিটি থেকে প্লাসের ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ তাদের মান যত বড় সম্ভব তত বড়ই হতে পারবে। ঠিক আছে, এটার কোনো লিমিট নেই। তাহলে দেখেন এই যে এই তিনটা এক্সিস যেখানে ইন্টারসেকশন করবে, এই বিন্দুটাকে বলা হয় আমাদের অরিজিন। এই অরিজিনের ভ্যালু হবে 0। ঠিক আছে, অরিজিনের ভ্যালু, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0 এবং জেড এর ভ্যালু 0 অরিজিনে। ঠিক আছে, আর এখানে দেখেন এক্স ইকুয়াল 0 প্লেন, এটা কি জন্য দিছে? এই যে দেখেন এখানে হচ্ছে এই জেড থেকে এই ওয়াই পর্যন্ত এই জায়গাটা হচ্ছে এক্স ইকুয়াল 0 প্লেন। কারণ কি, এখানে এক্স এর কোনো মান নেই। কারণ কি, এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমাদের বিপরীত দিকে। ঠিক আছে, এখানে এই অ্যাক্সিস এর মধ্যে অথবা এই প্লেন অথবা এই সমতলটার মধ্যে এক্স অ্যাক্সিস এর কোনো মান নেই। এটা হচ্ছে এক্স ইকুয়াল 0 প্লেনের জন্য বলা হয় এটা এক্স ইকুয়াল 0 প্লেন। এখানে জেড ইকুয়াল 0 প্লেন মানে হচ্ছে এই প্লেনের মধ্যে জেড এর কোনো মান নেই, এবং ওয়াই ইকুয়াল 0 প্লেন মানে হচ্ছে এই প্লেনের মধ্যে ওয়াই এর কোনো মান নেই। ঠিক আছে, এখন দেখেন পয়েন্টস লোকেশন ইন রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে আপনাদের ভালো করে। এখানে দেখেন আমি বললাম যে একটা বিন্দুকে ডিনোট করার জন্য অথবা তার লোকেশনটা বলার জন্য আমাদেরকে তিনটা ভ্যালু বলতে হয়। ঠিক আছে, তিনটা ভ্যালু, যেমন এখানে একটা বিন্দু দিচ্ছে পি। ঠিক আছে, এই পি এর মানটা কত, এটা এই যে 1 2 3 দেখতেছেন, এই তিনটা ভ্যালু, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুগুলো আছে, প্রথমটা হবে এক্স এর মান, দ্বিতীয়টা হবে ওয়াই এর মান এবং তৃতীয়টা হবে জেড এর মান। ঠিক আছে, এই সিকোয়েন্সটা অবশ্যই মনে রাখবেন, এক্স ওয়াই জেড। তাহলে এই যে এই বিন্দুটার মান কত,
এটা হচ্ছে এক্স এক্সিস থেকে এক দূরে আছে, ঠিক আছে। তাহলে দেখেন এই যে এটা হচ্ছে কি আমাদের এক্স এক্সিস, ঠিক আছে। এই ভ্যালুটা এই যে এখানে ড্রয়িংটা হয় নাই, এই ভ্যালু হচ্ছে কি এক্স এক্সিস থেকে 1 দূরে, মানে কি এই সোজা হওয়ার কথা, তাই না। তারপর হচ্ছে ওয়াই এক্সিস থেকে 2 দূরে, ঠিক আছে। তাহলে আমাদের ওয়াই এক্সিস কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। এই ওয়াই এক্সিস থেকে 2 দূরে হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে এই 1 গড় 2 গড়। আর জেড এক্সিস থেকে হচ্ছে 3 দূরে। তাহলে এই যে দেখেন, তাহলে এই এক্স ওয়াই জেড, জেডটা কিভাবে ডিনোট করবেন, যে এই এখান থেকে এই নিচ থেকে, কারণ কি সরি এই যে এটা এক্স এক্সিস এর দিকে হচ্ছে 1 আসছে, তাই না। আপনার কি এটা দেখতে পাচ্ছেন, কার্সরটা দেখা যায় ওকিল? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন যে পি এর মান 1 2 3, তাহলে এই মানটা কিভাবে আসছে, এই যে এটা হচ্ছে এক্স এক্সিস থেকে 1 দূরে, এই যে 1 গড় পর্যন্ত আসছে। তারপর ওয়াই এক্সিস থেকে 2 দূরে, এই যে এখান থেকে 1 2। তারপর বলা হয়েছে যে জেড এর দিকে 3, এই যে এতটুকু পর্যন্ত মনে করেন 1 2 3, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের কোন একটা ভেক্টরের ক্ষেত্রে কোন একটা মান ডিফাইন করতে, যে কোন একটা বিন্দু লোকেশন ডিফাইন করতে আমাদের এইভাবে মানগুলো দেওয়া হয়। এই যে 1 2 3 কিভাবে বিন্দুটা ডিনোট করছে, এটা আশা করি বুঝতে পারছেন। তাহলে এই যে এখানে কিউর মানটা আছে, আমি স্লাইডটা দিয়ে দেবো, কিউর মানটা কিভাবে ইয়ে করছে এটা আপনারা বুঝে নেবেন, ঠিক আছে। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে নক করবেন। দেখেন তারপর হচ্ছে অর্থোগোনাল ইউনিট ভেক্টর, এটা ইম্পর্টেন্ট। আমরা ইউনিট ভেক্টরের মান বাহির করে শিখব এবং ইউনিট ভেক্টরের কাজকে ওইটাও দেখব। ইউনিট বলতে আমরা বুঝি যে এর মান হচ্ছে 1, কোন কিছুর মান 1 হলে তাকে ইউনিট ভেক্টর বলা হয়। অর্থাৎ বড় একটা ভেক্টর এটাকে কতটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, এটি হচ্ছে তার ইউনিট ভেক্টর, ঠিক আছে। ইউনিট ভেক্টরকে এ জেড এই যে স্মল হাতের এ দিয়ে এভাবে লেখা হয়, ঠিক আছে। অথবা এ ক্যাপ, উপরে একটা ক্যাপের মতো একটা চিহ্ন থাকে, ওইটা ইউজ করা হয়, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, স্কেলার এবং ভেক্টর রাশি প্রকাশের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। ভেক্টর রাশি প্রকাশের ক্ষেত্রে অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করা হয়, ক্যাপিটাল লেটার ইউজ করা হয় এবং তাকে বোল্ড হরফ করা হয়, ঠিক আছে। বোল্ড হরফ করা হয়, অথবা উপরে একটা এরো চিহ্ন দেওয়া হয়, উপরে এরো চিহ্ন দিয়েও ভেক্টর রাশি প্রকাশ করা হয়। এখন দেখেন ভেক্টর এক্সপ্রেশন ইন রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস। আমরা 3 ধরনের কোঅর্ডিনেটের কথা বলছিলাম, একটা হচ্ছে কার্টেসিয়ান বা রেক্টেঙ্গুলার, তারপর হচ্ছে স্ফেরিক্যাল, আরেকটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। তাহলে আমরা রেক্টেঙ্গুলারে আমরা কিভাবে ভেক্টর মানগুলো এক্সপ্রেস করব। একটা হচ্ছে জেনারেল ভেক্টর, মনে করেন বি একটা ভেক্টর, এই বি ভেক্টরের মানটা কি বি এক্স। এই বি এক্স এর মধ্যে বি এক্সটা হবে একটা স্কেলার ভ্যালু, আর এই এ এক্স ইউনিট ভেক্টরটা হচ্ছে একটা ভেক্টরের মান, ঠিক আছে। একটা জেনারেল ভেক্টরের মধ্যে দুইটা মান থাকে, একটা হচ্ছে ম্যাগনিটিউড, আরেকটা হচ্ছে তার ডিরেকশন। এই বি এক্স দ্বারা হচ্ছে তার ম্যাগনিটিউড বোঝানো হয় এবং এ এক্স দ্বারা তার ডিরেকশন বোঝানো হয়। তাহলে বি এক্স এ এক্স, এই এ এক্সটা হচ্ছে বি এক্স এর ইউনিট ভেক্টর, ঠিক আছে। বি ওয়াই এ ওয়াই বি জেড এ জেড। তারপর হচ্ছে ম্যাগনিটিউড অফ বি, মনে করেন আপনাকে এই বি একটা ভেক্টর দেওয়া হলো, তার মানটা কত হবে, ঠিক আছে। এই মানটা কিভাবে বাইর করবে, এই মানটা বাইর করার জন্য মনে করেন বি এক্স এর মান 3, বি ওয়াই এর মান 2, বি জেড এর মান 5, ঠিক আছে। তাহলে তার ম্যাগনিটিউড কত হবে, ম্যাগনিটিউড বাইর করার জন্য এই যে দেখছেন দুই পাশে দুইটা লম্ব আকারে দুইটা দাগ দেওয়া আছে, এগুলোকে বলা হয় পরম মান বা মডিউলাস, ঠিক আছে। বি মডিউলাস এর মান কত হবে, বি মডিউলাস যদি এই চিহ্নটা দেওয়া হয় ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন চিহ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বি মডিউলাস চিহ্ন যদি দেওয়া হয় তাহলে এটা হবে তার কি ম্যাগনিটিউড বাইর করতে হবে। তাহলে ম্যাগনিটিউড বাইর করার নিয়মটা কি, এই যে তার স্কেলার যে ম্যাগনিটিউড গুলো আসলে ম্যাগনিটিউড গুলোর স্কোয়ার করে রুট করলে যে মানটা পাওয়া যাবে এটা হচ্ছে তার ভেক্টরের ম্যাগনিটিউড, ঠিক আছে। আমি একটা एग्जांपल দেখাবো, নিচে আছে। তারপর হচ্ছে আমরা বলছিলাম যে ইউনিট ভেক্টর, ঠিক আছে। ইউনিট ভেক্টরটা কিভাবে বের করবে, এই যে এই বি ভেক্টরের একটা মান আছে, তারপর বি ভেক্টরের একটা মান পেলাম, তাহলে ইউনিট ভেক্টরটা কি হবে, বি ভেক্টরটাকে যদি তার মান দিয়ে ভাগ করা হয় তাহলে এটা হবে তার কি ইউনিট ভেক্টর, ঠিক আছে। এই যে দেখেন एग्जांपल দেখেন,
specify the unit vector extending from the origin towards the point g2 minus 2 minus 1. ঠিক আছে, এখানে ইংলিশটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। স্পেসিফাই নির্ধারণ করেন দা ইউনিট ভেক্টর, একক ভেক্টরটা নির্ধারণ করতে বলছে, এক্সটেন্ডিং ফ্রম দা অরিজিন, অর্থাৎ এখানে দেখেন আমরা কিন্তু এই বিন্দুটাকে বলছিলাম অরিজিন। ঠিক আছে, এই অরিজিনের মান কত ওয়াকিল? কেউ একজন বলেন অরিজিনের মান কত? হ্যাঁ, শুধু শূন্য বললে হবে না, এক্স এর ভ্যালু শূন্য, ওয়াই এর ভ্যালু শূন্য, জেড এর ভ্যালু শূন্য। ঠিক আছে, তিনটে ভ্যালু হচ্ছে কি শূন্য, এ মানটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে বলছি কি আমাদের স্পেসিফাই দ্য ইউনিট ভেক্টর এক্সটেন্ডিং ফ্রম দ্য অরিজিন টুয়ার্ড দ্য পয়েন্টস জি। এই যে দেখেন জি একটা ভেক্টর যার মান হচ্ছে এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান -2 এবং জেড এর মান হচ্ছে -1। তাহলে এই অরিজিন ভেক্টর থেকে জি ভেক্টরের দূরত্বটা কত এটা কিন্তু বাইর করতে বলছে এখানে। ঠিক আছে, ইউনিট ভেক্টরটা এখানে বাইর করতে বলছে। তাহলে এই যে দেখেন জি ভেক্টরটাকে আমরা কিভাবে লিখতে পারি, জি ভেক্টরের কোঅর্ডিনেট মানগুলো দেয়া আছে, তাহলে তার ভেক্টর এক্সপ্রেশনটা কি হবে, জি ইকুয়াল হচ্ছে যে দেখেন এই 2 এর জন্য হচ্ছে এখানে 2, তারপর হচ্ছে এটা যেহেতু x এর ভ্যালু এজন্য হচ্ছে ax, তার ইউনিট ভেক্টরটা দেওয়া হয়েছে, তারপর হচ্ছে -2 -2ay -1 -1 az, -1 যেহেতু মান 1 এজন্য 1টা দেওয়া হয় না এখানে। ঠিক আছে, এজন্য হচ্ছে az। তাহলে আমরা কিন্তু দেখছিলাম যে মডুলাস বা মানগুলো কিভাবে বাইর করতে হয়। ঠিক আছে, এই যে জি এর মানটা তাহলে কি হবে, এই যে 2 এর স্কয়ার করতে হবে, -2 এর স্কয়ার করতে হবে, এখানে -2 এর স্কয়ার করলে কিন্তু প্লাসে আসবে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু 2 এর স্কয়ার করে নাই, এখানে করছে -2 এর স্কয়ার। ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন, -2 এর স্কয়ার করে কিন্তু প্লাস করা হয়েছে। তারপর হচ্ছে প্লাস, এই যে এখানে মাইনাস এজেড এর মান হচ্ছে -1 যেটা। ঠিক আছে, -1 স্কয়ার সমান হচ্ছে 3। বুঝতে পারছেন? তাহলে একটা ভেক্টরের মান কিভাবে বের করবেন, এগুলো কিন্তু কোশ্চেনে থাকার সম্ভাবনা আছে। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই মাইক্রোফোন অন করে কোশ্চেন করবেন। ঠিক আছে, আপনারা কি খাতায় নোট করতেছেন? বসে থাকবেন না কাইন্ডলি। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে কিভাবে ভেক্টরের মানটা বাইর করতে হয় এটা আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে ইউনিট ভেক্টরের মানটা কিভাবে বাইর করব, এখানে যে ভেক্টরের যে ম্যাগনিটিউড বা মানটা বাইর হয়েছে, মডুলাসটা বাইর হয়েছে, এই মডুলাসটা দিয়ে এখানে আমরা যে ভেক্টর এক্সপ্রেশন করছিলাম, এই ভেক্টর এক্সপ্রেশনটাকে 3 দিয়ে যদি ডিভাইড করা হয়, অর্থাৎ ইউনিট ভেক্টর বাইর করার আমরা একটা সূত্র দেখছিলাম। এই যে দেখেন ইউনিট ভেক্টরটা বাইর করার জন্য এই ভেক্টরকে তার পরম মান বা ভেক্টরের মানটা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা ইউনিট ভেক্টর পাবো। এই যে দেখেন এখানে জি একটা ভেক্টর, এই ভেক্টরটাকে যদি জি এর ম্যাগনিটিউডটা দিয়ে ভাগ করা হয় তাহলে যে মানটা আসবে এটা হচ্ছে তার ইউনিট ভেক্টর। বুঝতে পারছেন ইউনিট ভেক্টরটা কিভাবে বের করবেন? জি স্যার। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থেকে বলবেন। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদের কোশ্চেনে আসবে। তারপর আরেকটা জিনিস দেখেন, ভেক্টর রিপ্রেজেন্টেশন ইন টার্মস অফ অর্থোগোনাল রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস। এখন দেখেন এখানে দুইটা ভেক্টর বলা হয়েছে, এখানে পি একটা ভেক্টর 1 2 3 আর একটা কিউ একটা ভেক্টর 2 -2 1। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছিলাম যে ভেক্টরের মানটা ওই যে ভেক্টরের ত্রিভুজ বিধি অনুযায়ী, এখানে দেখেন এই যে এই নিয়মটা থেকে আমরা এখন ভেক্টরের মানটা বাইর করব। এই যে এখানে এখানে হচ্ছে আমাদের পি একটা ভেক্টর এই বিন্দুটাতে, আর একটা কিউ একটা ভেক্টর। এখন বলছে আর পি কিউ, এখানে এই লেখাটা দেখতে পাচ্ছেন আর পি কিউ। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই আর পি কিউ দ্বারা কিন্তু একটা জিনিস ডিনোট করে। ঠিক আছে, ভেক্টরের সিরিয়াল মেনটেন করতে হবে, তারপর হচ্ছে এর চিহ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কেন বলছে এটা দেখেন, আর পি কিউ এটা দ্বারা বোঝায় আর একটা ভেক্টর হবে যে ভেক্টরের মানটা পি থেকে কিউ এর দিকে। ঠিক আছে, এই মানটা কি হবে, পি থেকে কিউ এর দিকে, কিউ থেকে পি এর দিকে না। ঠিক আছে, তাহলে পি থেকে কিউ এর দিকে, তাহলে এই মানটা কিভাবে বের করবেন? এই যে দেখেন
এখানে যে পি বিন্দুটা দেয়া আছে, এই পি বিন্দুটার ভেক্টরটাকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে? আর পি দ্বারা, স্মল আর পি দ্বারা। আর কিউ ভেক্টরের কিউ কোঅর্ডিনেশনের মানটাকে আর কিউ ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের আর পি কিউ, পি থেকে কিউ এর দিকে আমার ভেক্টরের মানটা কত হবে? যে দেখেন, পি থেকে কিউ এর দিকে ভেক্টরের মান কি হবে? আর কিউ, যেটা শেষে আছে এটা থেকে প্রথমে একটা বিয়োগ করতে হবে, অর্থাৎ কিউ থেকে পি এর মানটা বিয়োগ করতে হবে। বুঝতে পারছেন এই জিনিসটা? এই জিনিসটা মাথায় রাখেন, রেসপন্স করবেন প্লিজ। জি স্যার। আচ্ছা, তাহলে কিউ থেকে পিটা মাইনাস করলে যে ভ্যালুটা বাইর হবে এটা হচ্ছে কি আর পি কিউ, অর্থাৎ এখানে বলছে যে পি থেকে কিউ এর দিকে ভেক্টরটা কি হবে, তাহলে এটা বাইর করার জন্য কি করতে হবে? আর কিউ যে ভেক্টরটা আছে পরে যে চিহ্নটা থাকবে, যে লেটারটা থাকবে, এটা থেকে প্রথমে একটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আর কিউ এর মানটা কত হবে? আর কিউ এর মানটা হচ্ছে, এই যে আমি প্রথমে কিন্তু বলছিলাম এ টু দ্বারা বোঝানো হয় কি একটা ভেক্টরের 2ax, অর্থাৎ এটা x এর ভ্যালু, আর এটা হবে মাইনাসের 2ay, আর এটা হচ্ছে 1az প্লাসের az। ঠিক আছে, যদি আমরা আর কিউ ভেক্টরটাকে প্রকাশ করতে চাই। ঠিক আছে, তাহলে এ আর পি কিউ এটা বাইর করতে হলে কিউ এর যে মানগুলো আছে, এই কিউ এর যে মানগুলো আছে এটা থেকে আমাদেরকে পি এর ভ্যালুগুলো বিয়োগ করতে হবে, অর্থাৎ এক্স এর ভ্যালুর সাথে এক্স এর ভ্যালু, কিউ এর এক্স এর ভ্যালুর সাথে পি এর এক্স এর ভ্যালু, কিউ এর ওয়াই এর ভ্যালুর সাথে পি এর ওয়াই এর ভ্যালু, কিউ এর জেড এর ভ্যালুর সাথে পি এর জেড এর ভ্যালু মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কিউ এর এক্স এর ভ্যালু হচ্ছে 2, তারপর হচ্ছে মাইনাস পি এর এক্স এর ভ্যালু হচ্ছে 1, 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1 থাকে, এই যে 1ax। ঠিক আছে, তারপর হচ্ছে কিউ এর ওয়াই এর ভ্যালু হচ্ছে -2, এই যে দেখেন এখানে কিন্তু প্লাস চিহ্ন দেওয়া আছে, আপনারা ব্র্যাকেট আকারে ইউজ করে তারপর লিখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে কিউ এর ওয়াই এর ভ্যালু হচ্ছে -2, এই জন্য হচ্ছে -2 দেওয়া হয়েছে। তারপর হচ্ছে মাইনাস, আমাদের সূত্র অনুযায়ী একটা মাইনাস বসবে। তারপর হচ্ছে ওয়াই এর পি এর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে +2, কিন্তু আমাদের সূত্রের মাইনাসের কারণে এটা মাইনাস হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর এ ওয়াই, তদ্রুপ জেড এর ক্ষেত্রে 1 থেকে আমাদের 3 বিয়োগ 1 - 3, আর আমাদের জেড এর ইউনিট ভেক্টর হচ্ছে এ জেড। ঠিক আছে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, এর জন্য হচ্ছে 1 লেখা হয় না, 1ax। তারপর হচ্ছে -2 হচ্ছে -4 ay, আর 1 - 3 az ইকুয়াল হচ্ছে -2 az। আচ্ছা, আপনাদের যাদের খাতা আছে কাইন্ডলি একজন এই আর পি কিউ ভেক্টরের ভ্যালুটা কত হবে এটা বাইর করেন তো, ম্যাগনিটিউড কত হবে? একজন বাইর করে আমাকে মানটা বলবেন। কে বাইর করবেন? আপনাদের ম্যাথে ভালো কে? পাটোয়ারি সাহেব, রায়হান? আচ্ছা, তাহলে আপনি আছেন, তাহলে আপনি হচ্ছে এই যে এখানে আর পি কিউ ভেক্টরের ম্যাগনিটিউডের মানটা বাইর করেন। ঠিক আছে, মান কত হয় আমাকে বলবেন, তাহলে মানটা কিভাবে বাইর করবেন? এই যে দেখেন, এই যে এই সূত্রটা দ্বারা, সিম্পল। বুঝতে পারছেন রায়হান? রায়হানের মেবি স্পিকারের প্রবলেম। আচ্ছা, আপনারা সবাই দেখেন, তাহলে আর পি কিউ এর ম্যাগনিটিউডটা কিভাবে বের করবেন? এই যে ম্যাগনিটিউড অফ বি এর মানটা যেভাবে বের করছে এইভাবেই। এখানে bx স্কয়ার, bx এর মান কত? এখানে কিন্তু 1। তারপর হচ্ছে by, যেটা আর পি কিউ এর y এর মান কত হবে? -4। ঠিক আছে, -4 স্কয়ার সমান কত? +4 এর স্কয়ার করলে যা, -4 স্কয়ার করলে তা একই। ঠিক আছে, এইভাবে ভ্যালুটা বাইর করলে কত আসবে বলেন তো? তাহলে 1 স্কয়ার +4 স্কয়ার +2 স্কয়ার, তাহলে এখানে হচ্ছে 1 4 4 16, আর এখানে হচ্ছে 2 দুগুণে 4, তাহলে টোটাল হচ্ছে 21, তাহলে √21। ঠিক আছে, এটা হচ্ছে আর পি কিউ এর ম্যাগনিটিউড। তারপর এখানে ইউনিট ভেক্টরটা কিভাবে বের করতে হয় এটা তো দেখলামই।
তারপর দেখেন ভেক্টর কম্পোনেন্টস এন্ড ইউনিট ভেক্টরস, এই যে এগুলোকে বলা হয় ভেক্টর কম্পোনেন্টস, ঠিক আছে। তারপর হচ্ছে ইউনিট ভেক্টর, দেখেন এখানে দেয়া আছে গিভেন পয়েন্টস, এম এর জন্য একটা মান দেয়া আছে -1 2 1, এন্ড এন এর জন্য দেয়া আছে 3 -3 0। এখানে দেখেন ওয়াই এর মান, সরি জেড এর মানটা 0 দেয়া আছে, এর মানে কি এই 1 থেকে 0 কোনো কিছু বিয়োগ করার প্রয়োজন নাই, ঠিক আছে। লেখেন দেখেন ফাইন্ড আর এম এন, অর্থাৎ ফাইন্ড আর এম এন মানে কি, আর একটা ভেক্টরের মান বাইর করো যেটা হচ্ছে এম থেকে এন ডাইরেকশনে, এম থেকে এন এর দিকে যাবে। তখন আমাদেরকে কি করতে হবে, যে এন এর যে কোঅর্ডিনেট গুলো আছে এর থেকে এম এর কোঅর্ডিনেট গুলো বিয়োগ করতে হবে, এই যে এখানে দেয়া আছে, ঠিক আছে। আর এম এন এখানে দেয়া আছে, আর এম ভেক্টরটা হচ্ছে 3ax, সরি আর এম এন, সরি এন থেকে এম এরটা বিয়োগ করতে হবে, এন এরটা হচ্ছে কত 3ax মাইনাস এর 3ay, তারপর হচ্ছে জেড এর জন্য হচ্ছে 0az। যেহেতু আমরা আর এম এন বলছে তাহলে এন থেকে এমটা বিয়োগ করব, ঠিক আছে। এন থেকে এমটা বিয়োগ করলে 4ax মাইনাস 5ay মাইনাস az। তারপর দেখেন এখানে দেয়া আছে কি ইউনিট ভেক্টর এ এম এন, ঠিক আছে। ইউনিট ভেক্টর এই যে ছোট হাতের দেয়া আছে এর জন্য হচ্ছে এটা বুঝতে হবে এটা ইউনিট ভেক্টর। আমি বারবার বলতেছি ক্যাপিটাল লেটার স্মল লেটারের একটা ইফেক্ট আছে ভেক্টরে, এই জিনিসটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে এ এম এন কিভাবে বের করব আমরা, যে এই যে আর এম এন যে ভেক্টরটা মান বাইর করছি, এই ভেক্টরের ইউনিট ভেক্টর হচ্ছে এ এম এন, ঠিক আছে। এখানে কিন্তু আপনাকে ইউনিট ভেক্টর বলে দিবেন, আপনাকে চিহ্ন দেখে বুঝতে হবে এটা ইউনিট ভেক্টর চাইছে, ঠিক আছে। তাহলে ইউনিট ভেক্টরটা কিভাবে বের করতে হবে, আর এম এন যে ভেক্টরটা পাইলাম এই ভেক্টরটাকে আর এম এন এর ম্যাগনিটিউড দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। ভাগ করলে যে ভেক্টরটা আসবে এটা হচ্ছে কি ভেক্টর, সরি ইউনিট ভেক্টর, আর এম এন এর ইউনিট ভেক্টর। বুঝা গেছে? জি স্যার। তাহলে আপনাদেরকে হচ্ছে এই এক্সাম্পলে আমি এক্সাম্পল দিয়ে দেব একটা, গিভেন পয়েন্টস, এই দুইটা পয়েন্টস দেয়া থাকবে, তারপর ফাইন্ড আর এম এন এন্ড এ এম এন, ঠিক আছে। এই ধরনের এক্সাম্পল দিয়ে দেব। আচ্ছা, আমরা তো এটা দেখছিলাম ওই স্লাইডে, তাই না, যে পি কিউ আর পি কিউ এর মানটা স্যার বের করছে আর কিউ মাইনাস আর পি, ঠিক আছে। এই সলিউশনটা তো দেখছিলাম, দেন স্পেসিফাই দ্য ইউনিট ভেক্টর এক্সটেন্ডিং ফ্রম দ্য অরিজিন টুয়ার্ড দ্য পয়েন্ট জি, এটা দেখা হয়েছে। তারপর আপনাদের কাজ থাকবে, আমি যে পিডিএফ ফাইলটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, আপনাদের হচ্ছে রেফারেন্স বুকে একটা ওই যে গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দেব। আপনারা এই যে এটা হচ্ছে হোমওয়ার্ক, দেখছেন D1.1 লিখে রাখেন, ওয়াকিল রেসপন্স করবেন প্লিজ, লিখছেন? জি স্যার। জি স্যার লিখেছি স্যার। আচ্ছা, D1.1 এর যে এখানে কয়টা চারটা ইয়ে আছে, কোশ্চেন আছে, ঠিক আছে। এখানে আপনাদের সুবিধার জন্য নিচে অ্যানসার দেয়া আছে, আমি বইটা আপলোড দিয়ে দেব, পেজ নাম্বারটা লিখে রাখেন 8, ঠিক আছে। এইটা সলভ করে আমাকে দিবেন, ঠিক আছে, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। আচ্ছা, দেখেন এখান থেকে একটা জিনিস দেখে যান, ভেক্টর ফিল্ড। আচ্ছা, ইফ উই अगेन রিপ্রেজেন্ট দ্য পজিশন ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর আর পজিশন ভেক্টর স্মল আর, কিন্তু পজিশন ভেক্টর বলতে কি বোঝানো হয়েছে, এই যে দেখেন এখানে যে পজিশন দেখছেন, এই যে পি ভেক্টরের পজিশনটা যে এই যে আর পি দ্বারা প্রকাশ করা হয়েছে, স্মল আর পি, ঠিক আছে। এটাকে বলা হয় পজিশন ভেক্টর।
আচ্ছা, আর ভেক্টর ফিল্ড, দেন এ ভেক্টর ফিল্ডকে কি দ্বারা প্রকাশ করা হয়? জি অথবা এ দ্বারাও প্রকাশ করা হয়, যে কোনো একটা দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এটা ক্যাপিটাল লেটারে হবে। এবং তার উপর আপনারা যেহেতু হাতে লিখবেন, আপনারা তো বোল্ড করতে পারবেন না, উপরে একটা দাগ দিয়ে দিতে হবে। উপরে একটা দাগ দিয়ে দিলে এটা হবে, বা এরো চিহ্ন দিতে হবে, তাহলে এটা ডিনোট করবে যে এটা একটা ভেক্টর। ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ ফাংশনাল নোটেশন অ্যাজ জিআর। আচ্ছা, আর স্কেলার ফিল্ডের হচ্ছে টি, এটা প্রবলেম না। আচ্ছা, তাহলে দেখেন আপনাদের আচ্ছা এটা তো আসতেছে টি1। দেখেন ফিল্ড, আপনাদের কিন্তু ওই বড় বইটাকে ছোট করে আনা হয়েছে এখানে, ঠিক আছে? ফিল্ড ফাংশন হুইচ স্পেসিফাইজ এ পার্টিকুলার কোয়ান্টিটি এভরিওয়্যার ইন দ্য রিজিয়ন। তাহলে ছোট বইটা আমাদেরকে দিয়েন। ছোট বইটা তো হচ্ছে স্লাইড আর কি, আপনাদেরকে তো বড় বইটাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন ফিল্ড, ফিল্ড কি এটা, এই ডেফিনিশনটা অবশ্যই মুখস্থ করবেন। ফাংশন হুইচ স্পেসিফাইজ, ফিল্ড হচ্ছে একটা কাজ, হুইচ স্পেসিফাইজ এ পার্টিকুলার কোয়ান্টিটি এভরিওয়্যার ইন দ্য রিজিয়ন। মনে করেন একটা ক্ষেত্রের মধ্যে সব জায়গায় একটা মান প্রকাশ করে, অর্থাৎ তার একটা প্রভাব বিস্তার করে, এটাকে হচ্ছে তার ফিল্ড। যে টু টাইপস অফ ফিল্ড, একটা হচ্ছে ভেক্টর ফিল্ড আর একটা হচ্ছে স্কেলার ফিল্ড। ভেক্টর ফিল্ডটা হচ্ছে হ্যাজ এ ডাইরেকশন ফিচার pertaining to example criteria that gravitational field in the space। আচ্ছা দেখেন তাহলে এই পৃথিবীতে কি সব জায়গায় গ্রেভিটেশনাল কত, গ্রেভিটি কত, অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত? জি 9.8 মিটার পার 9.8, সেকেন্ড। ঠিক আছে? এটা কিন্তু প্রায় পৃথিবীর সব জায়গায় একই, ঠিক আছে? স্পেসের মধ্যে সব জায়গায় একই, ঠিক আছে? এটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন স্পেস। তাহলে এটা হচ্ছে এই ভেক্টর ফিল্ড। আর স্কেলার ফিল্ডে কি, হ্যাজ অনলি ম্যাগনিটিউড, যেমন টেম্পারেচার, ঠিক আছে? মনে করেন এর তাপমাত্রা, একটা আপনি পানি ফুটাইতেছেন, এর তাপমাত্রা হচ্ছে 100, ঠিক আছে? এর সম্পূর্ণটা তাপমাত্রা আপনি 100 মেজার করলেন, কিন্তু প্রত্যেকটা বিন্দুর তাপমাত্রা কিন্তু 100 থাকবে না। তাহলে এটা কিভাবে বুঝবেন যে প্রত্যেকটা বিন্দুর তাপমাত্রা 100 নেই? যে পানিতে যে বুদবুদ তৈরি হয়, এটা কি জন্য হয়? আমরা জানি যে পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফুটতে শুরু করে, ঠিক আছে? তাহলে যে পার্টিকেলটা অথবা যে পানির কণাটার তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, ওইটাই তখন নিচ থেকে উপরে উঠে যায়, ঠিক আছে? তখন এটা ফুটতে শুরু করে। তাহলে বাকি যদি এভাবে ফুটতে থাকতো, তাহলে বাকি সম্পূর্ণ পাতিলটাই তো খালি হয়ে যেত, তাই না? যদি সব জায়গায় একই ভ্যালু থাকতো, সব জায়গায় যদি 100 ডিগ্রি সেলসিয়াসই থাকতো, তাহলে সম্পূর্ণ পাত্রটাই কিন্তু খালি হয়ে যেত, ঠিক আছে? পানি ফুটে চলে যেত। কিন্তু সব জায়গায় কি থাকে না, 100 ডিগ্রি সেলসিয়াস থাকে না। এই জন্য এটা হচ্ছে স্কেলার ফিল্ড। আপনারা কি ইমাজিন করতে পারতেছেন আমি যে কথাগুলো বলতেছি? স্যার আচ্ছা, ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু ইমাজিন পাওয়ারটা থাকা দরকার। আজকে হচ্ছে ওই যে সার্ভিস ডিজাইনে তাদেরকে পড়াইছি, ড্রাফটিং করার ক্ষেত্রে আমাদের হচ্ছে ইমাজিং এন্ড ভিজুয়ালাইজেশন পাওয়ার, যেটা যে কল্পনা শক্তি এবং কোনো কিছু একটা দেখতেছি, ঠিক আছে, কল্পনা করে দেখতেছি, এই দুইটা পাওয়ার আমাদেরকে থাকতে হবে। কারণ আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে সব ধরনের ইনস্ট্রুমেন্ট বা সব সুযোগ সুবিধা নাও থাকতে পারে। এখন মনে করেন আপনি একটা ঘর উঠাবেন, ঠিক আছে? ঘর উঠানোর আগে আপনাকে কল্পনা করতে হবে যে আমার ঘরটা উঠালে কেমন হবে, ঠিক আছে? আপনি ওই জায়গায় আপনার জায়গাতে একটা ঘর দেখতে হবে। যদি দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার ঘরটা এমন হবে। তাহলে ওই ঘরের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা আপনাকে ওই জায়গা থেকে ইমাজিন করতে হবে, যে আমার ঘরটা এইভাবে না হয় অন্যভাবে করলে আমার জন্য সুবিধা হয়। ওই ইমাজিন করে আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে আপনাদের ইমাজিনেশন পাওয়ার এবং ভিজুয়ালাইজেশন পাওয়ার, দুইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে আমরা এখানে দুই ধরনের মাল্টিপ্লিকেশন দেখবো, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ভেক্টরে কি পড়ছিলেন এগুলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ডট প্রোডাক্টটা তো মেবি পারেন সবাই, জানা আছে না আবার দেখতে হবে? যদি পারেন তাহলে ওমিট করব। পারেন না? অনেক আগে পড়ানো হয়েছে, সব ভুলে গেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। স্যার দেখতে হবে।
আচ্ছা ঠিক আছে, তারপরে সবার জন্য দেখি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি আমাদের দুইটা ভেক্টর দেয়া আছে এ এবং বি। ঠিক আছে, দুইটা ভেক্টরকে আমরা কিভাবে ডট প্রোডাক্টের মাধ্যমে বাইর করব, ডট প্রোডাক্টটা বাইর করব। ডট প্রোডাক্টের এই যে দেখেন এ ভ্যালুটা, ডট প্রোডাক্টের মান হচ্ছে কি এ ডট বি। যখন দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করা হয় তাহলে এখানে এই যে এ এর যে ম্যাগনিটিউড দেখছেন, এই যে মডুলাস চিহ্ন দ্বারা কিন্তু আমি বলছি এটা দ্বারা ম্যাগনিটিউড বোঝায়। ঠিক আছে, তারপর হচ্ছে বি এর যে ম্যাগনিটিউড, আপনাকে এ এর মানটা আলাদা বাইর করতে হবে, বি এর মানটা বাইর করতে হবে আলাদা। তারপর তাদের মধ্যে যে কোণ, এই গুণটাই হবে কি ডট প্রোডাক্টের ভ্যালু। আর হচ্ছে আরেকটা কিউমুলেটিভ ল হচ্ছে কি যে বলে, স্যার আমার সঠিক বাংলাটা মনে আসতেছে না, এটা হচ্ছে কি এ ডট বি সমান বি ডট এ, অর্থাৎ সাইড চেঞ্জ করা আর কি। ঠিক আছে, ভেক্টরের এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিন্তু ওই জায়গায় ভেক্টর নির্ধারণের ক্ষেত্রে আর পি কিউ যেটা দেখছিলাম, ঠিক আছে, ওইটা হচ্ছে পি থেকে কিউ এর দিকে ডাইরেকশন। যদি আর কিউ পি লিখি তখন এটা কি কিউ থেকে পি এর দিকে, তখন কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ডট প্রোডাক্টের ক্ষেত্রে এই ভ্যালুটা চেঞ্জ হয় না, এ ডট বি আর বি ডট এ একই জিনিস। ঠিক আছে, তাহলে ডট প্রোডাক্টটা কি কিউমুলেটিভ লটা ফলো করে। তাহলে এখানে দেখেন আরেকটা অপারেশনাল ইউজ অফ দ্য ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট আমরা কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, এই যে দেখেন এ একটা ভেক্টর, যেটা আমরা আগে দেখছিলাম যে এ এক্স এটা হচ্ছে ইউনিট ভেক্টর, আমরা দেখছিলাম বি এর ক্ষেত্রে। আর এটা হচ্ছে তার ম্যাগনিটিউড, এই এক্সটা ক্যাপিটাল এক্সটা হচ্ছে তার ম্যাগনিটিউড, আর স্মল এক্সটা হচ্ছে তার ইউনিট ভেক্টর। তাহলে এ ভেক্টরটাকে প্রকাশ করা হয় এভাবে, আর বি ভেক্টরটাকে প্রকাশ করা হয় এভাবে। তাহলে এই দুইটা ভেক্টর যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে তার মানটা কত হবে, এ ডট বি। এখানে দেখেন এ কিন্তু বোল্ড হরফে দেওয়া আছে, বিও বোল্ড হরফে দেওয়া আছে, এর মানে দুইটা ভেক্টর। এই দুইটা ভেক্টরকে গুণ করলে আমাদের যে মানটা পাওয়া যাবে এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড, অর্থাৎ এক্স এর ভ্যালুর সাথে এক্স এর ভ্যালুটা গুণ এর এক্স এর ভ্যালুর সাথে বি এর এক্স এর ভ্যালুটা গুণ এর ওয়াই এর সাথে বি এর ওয়াই, এর জেড এর সাথে বি এর জেড গুণ হবে। তাহলে আমাদের এই যে ইউনিট ভেক্টর গুলো আছে, এই ইউনিট ভেক্টর গুলো কোথায় গেল তাহলে? তাহলে দেখেন আরেকটা জিনিস দেখেন, এই এ এক্স দ্বারা আপনারা কাইন্ডলি খাতার মধ্যে এটা করে বাইর করবেন। দেখেন এই এ এক্স এর সাথে এ ভ্যালুটার সাথে কিন্তু আমাদের বি এর এই নোটে গুণ করতে হবে, তাই না? সাধারণ নিয়ম কি এর এ ভ্যালুটা দিয়ে এই তিনটাকে গুণ করতে হবে, আবার এ ওয়াই এর এ ভ্যালুটা দিয়ে বি এর সম্পূর্ণটাকে গুণ করতে হবে, এবং এ জেড এর এ ভ্যালুটা দিয়ে বি এর সম্পূর্ণটাকে গুণ করতে হবে। তাহলে টোটাল ভ্যালু পাওয়া যাবে কয়টা? এই তিনটার জন্য যেহেতু তিনবার গুণ করা হচ্ছে টোটাল ভ্যালু পাওয়া যাবে 9টা। কিন্তু এখানে ভ্যালু পাওয়া যাচ্ছে কয়টা গুণ করার পর? 3টা। কিন্তু দেখেন আমাদের এই ইউনিট ভেক্টর গুলো এখানে দেয়া নাই। এটা কিভাবে ওমিট হয়েছে দেখেন, এ এক্স এটা যদি বি এক্স এ এক্স এর সাথে গুণ করে এবং সম্পূর্ণটার সাথে গুণ করে তাহলে পাওয়া যাবে কি এ এক্স বি এক্স, তারপর এ এক্স ডট এ এক্স। ঠিক আছে, এই দুইটা এ এক্স কিন্তু পাওয়া যাবে, বুঝে গেছে? এই দুইটা এ এক্স কিন্তু থাকবে, এ এক্স বি এক্স এর সাথে দুইটা এ এক্স থাকবে। এই দুইটা এ এক্স এর মান কত দেখেন তো এখানে, এ এক্স এ ওয়াই এ জেড এই দুইটার মান হচ্ছে কত 1। ঠিক আছে, ইউনিট ভেক্টর যদি এক্স এর সাথে এক্স এর ইউনিট ভেক্টর, ওয়াই এর সাথে ওয়াই এর ইউনিট ভেক্টর, জেড এর সাথে জেড এর ইউনিট ভেক্টর গুণ করা হয় তাহলে তাদের ভ্যালু হয় 1। ঠিক আছে, এজন্য হচ্ছে এ এক্স বি এক্স এর সাথে এই দুইটা এ এক্স আসার কারণে তার মানটা হয়ে গেছে কত 1, এবং এটা একটা স্কেলার রাশি হয়ে গেছে। এখানে কোনো ভেক্টর কোয়ান্টিটি আছে, কোনো ভেক্টর চিহ্ন আছে, কোনো কিছু নেই। তাহলে আমরা ডট প্রোডাক্ট করলে যে মানটা পাই এটা হচ্ছে একটা স্কেলার মান। ঠিক আছে, তাহলে এখন বলতে পারেন যে স্যার তাহলে এটা 1 হয়েছে কিভাবে? ঠিক আছে, তাহলে এটা 1 হয়েছে কিভাবে দেখেন, আমরা ওই যে এখানে দেখেন এক্স ওয়াই জেড এই তিনটা এক্সিস একে অপরের সাথে 90 ডিগ্রিতে আছে। ঠিক আছে, এই তিনটা একে অপরের সাথে 90 ডিগ্রিতে আছে। এখন যদি বলি এই এ ভেক্টরের এক্স এক্সিস
ওয়াই বি ভেক্টরের এক্স এক্সিস তারা পরস্পর কত অ্যাঙ্গেলে থাকবে? কেউ রেসপন্স করেন। অ্যাঙ্গেল বুঝেন তো? অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ। এই যে দেখেন, এই যে এটা থেকে এটা পর্যন্ত, এই যে মাঝখানের এই কোণটা, এটার একটা ভ্যালু আছে, ঠিক আছে? এখন যদি এই রেখাটাকে আমি এই ওয়াই রেখার উপর নিয়ে আসি, তাহলে কি কোনো ভ্যালু পাওয়া যাবে? কোনো ভ্যালু পাওয়া যাবে না কিন্তু। তাহলে এই জায়গায় অ্যাঙ্গেলটা হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এক্স এক্সিস এর উপর যদি আরেকটা এক্স এক্সিস রাখি, তাহলে তার মানটা হয়ে যাবে কত? অ্যাঙ্গেলটা হয়ে যাবে 0। তাহলে cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান কত? স্যার 1। cos 0 ডিগ্রির মান 1। cos 90 ডিগ্রি 0। 0। তাহলে দেখেন এক্স এক্সিস এর সাথে ওয়াই এক্সিস আছে 90 ডিগ্রিতে, ঠিক আছে? তাহলে এই জন্য এ এক্স আর এ ওয়াই এর সাথে গুণ করার কারণে এগুলো কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে এই যে ডট প্রোডাক্টে এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, অর্থাৎ এ এক্স বি ওয়াই এই ভ্যালুগুলো কিন্তু নাই, ঠিক আছে? কারণ কি তাদের ভ্যালুগুলো কত চলে আসতেছে? cos 90 ডিগ্রির কারণে 0 চলে আসতেছে। আর এ এক্স বি এক্স টা কিভাবে ওমিট হয়েছে? কারণ তাদের গুণ করলে ডট প্রোডাক্টে তাদের cos 0 ডিগ্রির কারণে মানটা 1 হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা। তারপর আরেকটা জিনিস মনে রাখবেন, এ ডট এ একটা ভেক্টরের যদি কোন একটা ভেক্টরকে যদি তার নিজের সাথে মাল্টিপ্লাই করা হয়, তাহলে ওই ভেক্টরের যে মান আছে ওই মানের স্কয়ারটা হচ্ছে কি তার মান। আচ্ছা, তাহলে দেখেন এই যে ড্রিল প্রবলেম, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা কাইন্ডলি একজন লিখে নেন আপনাদের। আচ্ছা, আমি এটা স্ক্রিনশট দিয়ে দেবো, ঠিক আছে? আপনাদের এই ফাইলটা দেওয়া হবে আরো পরে, কারণ কি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং এটার সলিউশনটা নিচে দেওয়া আছে, তো এই জন্য আমি এখন দেবো না, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, মনে রাখবেন কিন্তু। ঠিক আছে, আপনাদেরকে দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, একটা হচ্ছে D1.1 আর একটা হচ্ছে এখানে ড্রিল প্রবলেম, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করতে হবে। কি সলিউশন দেখতেছেন? আচ্ছা, তারপর হচ্ছে ক্রস প্রোডাক্ট, ঠিক আছে? আমরা দুই ধরনের প্রোডাক্ট দেখছিলাম, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এটা হচ্ছে, দেখেন দুইটাই কিন্তু গুণ, ঠিক আছে? দুইটা গুণের ক্ষেত্রে কিন্তু পার্থক্য আছে। ডট প্রোডাক্টটা হচ্ছে এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা, আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা এ বি। তাহলে ডট প্রোডাক্ট হচ্ছে আমাদের স্কেলার আর ক্রস প্রোডাক্টটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। দেখছেন এখানে কিন্তু এই যে একটা ইউনিট ভেক্টর আছে, তারপর এখানে সাইন থিটা এ বি আছে, এ বি কিন্তু নির্দিষ্টভাবে দিয়ে দিছে এ বি। তাহলে ওই জায়গায় আমরা ডট প্রোডাক্টের জন্য যেমন দেখছিলাম যে এ ডট বি সমান এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। তো এখানে দেখেন এ ডট বি এর জন্য এর মানটা হচ্ছে কত? এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই এ এক্স, এটা হচ্ছে ইউনিট ভেক্টরটা প্রথমটার জন্য। হচ্ছে এ জেড বি এক্স, এই জিনিসটা আপনারা চাইলে মুখস্থ রাখতে পারেন অথবা এটা বাইর করার একটা নিয়ম আছে। দেখেন নিয়মটা কিভাবে, এ ডট বি, ঠিক আছে? এ ডট বি সমান কি, যে আমরা যে গুণগুলো দেখছিলাম এ এক্স বি এক্স এ এক্স ক্রস এ এক্স এ এক্স বি ওয়াই, আমি যেটা বলছিলাম যে 9টা ভ্যালু থাকবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, অর্থাৎ এ আর বি, এ আর বি এর মানগুলো কোথায়? এই যে এই দুইটাকে ক্রস ভেক্টর করলে ডট ডট প্রোডাক্টটা কি বুঝছেন কিভাবে আসছে? কি কেউ বুঝেন নাই ডট প্রোডাক্টটা এই ভ্যালুটা কিভাবে আসছিল?
কি ব্যাপার, কেউ রেসপন্স করতেছেন না কেন? বুঝেন নাই আপনারা? বুঝলে বলেন যে স্যার বুঝছি, না বুঝলে বলেন যে বুঝি নাই। ডট প্রোডাক্টটা কি বুঝছিলেন? আচ্ছা, জি স্যার। তাহলে দেখেন এই ডট প্রোডাক্টটা ক্ষেত্রে 9টা ভ্যালু আসার কথা ছিল, কিন্তু এখন আছে কয়টা? 3টা। বা তাহলে বাকি 6টা গেছে কিভাবে? এই যে এ এক্স, এ ওয়াই, এ ওয়াই, এ জেড, এভাবে তাদের মানগুলো কত হয়ে যায়? 0 হয়ে যায়। কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন 9টা ভ্যালু থেকে 9টা ভ্যালুই আছে, ঠিক আছে? কিন্তু 9টা ভ্যালুর মানটা কিভাবে হবে? এখানে দেখেন এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এ এক্স, এ ওয়াই, এক্স এর সাথে ওয়াই গুণ করলে জেড, ওয়াই এর সাথে জেড গুণ করলে এক্স, জেড এর সাথে এক্স গুণ করলে ওয়াই। দেখেন আমি কিন্তু সিরিয়ালি বলতেছি এক্স এর সাথে ওয়াই, আমি বলি নাই কিন্তু ওয়াই এর সাথে এক্স, ঠিক আছে? যদি এক্স এর সাথে ওয়াই হয় তাহলে মানটা হবে এ জেড, ওয়াই এর সাথে জেড হলে মান হবে এ এক্স, এ জেড এর সাথে যদি এ এক্স হয় তাহলে মানটা হবে এ ওয়াই, ঠিক আছে? যদি তাহলে আমি সিরিয়ালে কেন বলছি, যদি এ ওয়াই এর সাথে এ এক্স হয় তখন মানটা এ জেডই হবে, কিন্তু তার ডিরেকশনটা হবে উল্টা, অর্থাৎ সামনে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে? যে দেখেন এখানে এ ডট বি এর ক্ষেত্রে এ এক্স বি এক্স, এ এক্স এ এক্স, এ এক্স বি ওয়াই, এ এক্স এ ওয়াই, ঠিক আছে? তাহলে এই যে এখানে দেখেন এ এক্স বি জেড, এটার ক্ষেত্রে কিন্তু এই যে এক্স ইন্টু জেড, কিন্তু এখানে আছে কি জেড ইন্টু এক্স সমান এ ওয়াই, এখানে আসছে কি এক্স ইন্টু জেড। তাহলে এই যে দেখেন এ এক্স বি জেড আমাদের কোথায় আছে? এই যে দেখেন এ এক্স বি জেড, এটা এই নিয়মে নাই, এর জন্য জেড এক্স এই নিয়মে নাই, এর জন্য হচ্ছে তার সামনে কি একটা মাইনাস চলে আসছে, ঠিক আছে? বুঝতে পারছেন এই জিনিসটা? এই সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এ এক্স ইন্টু এ ওয়াই সমান এ জেড, এ ওয়াই এ জেড সমান এ এক্স, এ জেড ইন্টু এ এক্স সমান এ ওয়াই। যদি এখানে ওয়াই এক্স হয় তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ জেড। আচ্ছা, তাহলে দেখেন এ ডট বি, তাহলে এই সম্পূর্ণটা হিসাব করে এখানে যদি এই যে এ এক্স এর জন্য কত আসবে বলেন? 1 আসবে, কারণ কি এটা ডট প্রোডাক্ট, এর জন্য কি এ বি সাইন থিটা না, সাইন থিটা, সাইন এ এক্স, এ এক্স, ঠিক আছে? আচ্ছা দেখেন তাহলে এই মানগুলো বসালে এ এক্স এ ওয়াই সমান এ জেড, ঠিক আছে? এই মানগুলো বসালে পরবর্তীতে দেখেন এরকম একটা ভ্যালু আসবে, এই লাইনটা চলে আসবে, ঠিক আছে? এই লাইনটা কি আসে? এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই এ এক্স। এই এ এক্স ইউনিট ভেক্টরটার পাওয়া যাবে, আরেকটা হচ্ছে এ জেড বি এক্স, এই প্রত্যেকটি ইউনিট ভেক্টরের সাথে একটা মান পাওয়া যাবে। আপনারা কি এই যে এই জিনিসটা কি জানা আছে, এটা কিভাবে বাইর করে? এই হিসাবটা কিভাবে করে জানা আছে আপনাদের? স্যার যদি একটু বলে দিতেন স্যার আমার একটু। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, দাঁড়ান একটু। দেখেন এই যে এই হিসাবটা করতে হয় আমাদেরকে প্রথমে একটা রো, ঠিক আছে, আর একটা কলাম বাদ দিতে হবে, ঠিক আছে? এই যে এই এ এক্স, এই এ এক্সটা প্রথমে নিলাম, তাহলে এই কলামটা বাদ, আর বাকি এই রুট, এটা তো সবাই পারে। এই রুটটা বাদ,
পারে সবাই? এটা ম্যাট্রিক্সের নিয়ম না স্যার, ম্যাট্রিক্সের হ্যাঁ, নিয়মে জি করতে স্যার, হবে। হ্যাঁ এটা ম্যাট্রিক্স। পারে সবাই স্যার এটা। আচ্ছা, তাহলে আমি এটি ওমিট করি। তাহলে দেখবেন যদি এই হিসাবটা করা হয় তাহলে a ক্রস b এর এই ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে? আমরা কিন্তু প্রথমে ম্যাট্রিক্সটা পাই নাই, আমরা পাইছি এই ভ্যালুটা, এই ভ্যালুটাকে ম্যাট্রিক্সে রূপান্তর করা হয়েছে, ঠিক আছে? তাহলে পরীক্ষার মধ্যে প্রমাণ আসতে পারে, প্রমাণ করো যে a ডট b সরি a ক্রস b সমান এই যে এই ম্যাট্রিক্সটা, ঠিক আছে? তাহলে পারবেন না পরীক্ষাতে আসলে এটা? এই পুরোটা লিখলে তো প্রমাণ না। হুম, এই পুরোটাই প্রমাণে কিন্তু অবশ্যই এই জিনিসগুলো লিখতে হবে। আচ্ছা দেখুন, তারপর হচ্ছে এ ক্রস প্রোডাক্ট এক্সাম্পল। মনে করেন একটা ভেক্টর দেয়া আছে, এ ভেক্টরটা হচ্ছে এটা আর বি ভেক্টর হচ্ছে এটা। তাহলে এ ক্রস বি এর মানটা কত হবে? তাহলে এ ক্রস বি সমান আমরা কি জানি, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড এ ওয়াই এ এক্স, ঠিক আছে? তাহলে আপনারা ওই যে সূত্রটা লিখলেন, লিখার পর এ ওয়াই এর মান কত? যে দেখেন এর ক্ষেত্রে ওয়াই হচ্ছে কত, মাইনাসের 3। দেখেন এখানে শুধুমাত্র 3 বললে হবে না, মাইনাসের 3, দেখছেন মাইনাসের 3। তারপর হচ্ছে বি জেড এর মান কত, প্লাসের 5, ঠিক আছে 5, ঠিক আছে? এভাবে সবগুলো মানগুলো বসানোর পর এ ক্রস বি এর মানটা পাওয়া যাবে, ঠিক আছে? এ ক্রস প্রোডাক্ট জিনিসটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে আমরা 3 ধরনের দেখছিলাম, কি যে বলে কোঅর্ডিনেট সিস্টেম। একটা হচ্ছে কি, কেউ একদিন 3 ধরনের কোঅর্ডিনেট সিস্টেমের নামগুলো বলেন তো? কেউ বলতে পারবেন? এর মানে আপনারা কেউ খাতা নিয়ে বসেন নাই, তাই না? 3 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে, একটা হচ্ছে কার্টেসিয়ান বা রেক্টেঙ্গুলার, তারপর হচ্ছে একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, এই যে যেটা আছে এখানে সিলিন্ড্রিক্যাল, আরেকটা হচ্ছে স্ফেরিক্যাল, ঠিক আছে? রেক্টেঙ্গুলারে আমরা প্রকাশ করছিলাম এক্স ওয়াই জেড দ্বারা, রেক্টেঙ্গুলার বা কার্টেসিয়ানে প্রকাশ করছি এক্স ওয়াই জেড দ্বারা, আর সিলিন্ড্রিক্যালে আমরা প্রকাশ করব রো ফাই জেড, ঠিক আছে? রো ফাই জেড দ্বারা প্রকাশ করবে। আমাদের ক্লাস টাইম কতক্ষণ? ওকে, একটা পর্যন্ত 12:45 মনে হয়। সরি একটা 12টা 45 পর্যন্ত। একটা পর্যন্ত। আচ্ছা দেখেন, তাহলে আমরা সিলিন্ড্রিক্যালে আমরা প্রকাশ করব কি দিয়ে, রো ফাই জেড দিয়ে, ঠিক আছে? আর রেক্টেঙ্গুলার আমরা প্রকাশ করছি এক্স ওয়াই জেড দিয়ে, সিলিন্ড্রিক্যালে এক্স এর পরিবর্তে রো, ওয়াই এর পরিবর্তে ফাই এবং জেড এর পরিবর্তে জেড। তাহলে আমাদের একটা টার্ম কিন্তু কমন আছে, জেড, ঠিক আছে? এখন আরেকটা জিনিস এখানে মনে স্যার রাখবেন। আজকে সিলিন্ড্রিক্যাল থাক স্যার, আজকে পড়ি আমরা এতটুকু। হ্যাঁ, তাহলে সব কোর্স তো শেষ করা যাবে না। স্যার অনেকগুলো স্যার করলে পরে প্রবলেম। তারপর ওয়াই বাই এক্স করলে যে মানটা আসবে ওইটাই হবে কি, ফাই এর মান, অর্থাৎ অ্যাঙ্গেলের মান, ঠিক আছে? তারপর হচ্ছে জেড ইকুয়াল জেড। তাহলে এখানে আমরা যে জিনিসটা শিখলাম এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ভ্যালুকে কিভাবে আমরা সিলিন্ড্রিক্যালে ট্রান্সফার করব, ঠিক আছে? করা যাবে না? দেখেন এই সূত্র দিয়ে আমি যদি এক্স ওয়াই জেড এর মান দিয়ে দেই, যদি বলি যে এটাকে সিলিন্ড্রিক্যালে ট্রান্সফার করেন, ঠিক আছে? করতে পারবেন না? করা যাবে? চেষ্টা করা যাবে স্যার। চেষ্টা করে কি আছে, আপনাকে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু দিয়ে দেব,
আপনি রু এর ভ্যালু বাইর করবেন, এই যে এই সূত্রের মধ্যে এক্স ওয়াই এর ভ্যালু বসাবেন, তারপরে তাহলে তো পাওয়া যাবে। তাহলে ফাই এর মান বাইর করবেন। বুঝতে পারছেন, এক্স ওয়াই জেড এর মান আমি দিয়ে দেব, ঠিক আছে? তাহলে তো পাওয়া যাবে। সিলিন্ডার এটা কি পোলার ফর্ম নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, পোলার ফর্ম, হুম, সিলিন্ড্রিক্যাল বা পোলার। করা যাবে স্যার। এই যে দেখেন এখানে সিলিন্ড্রিক্যালের আবার ওই যে ডট প্রোডাক্ট আছে, ঠিক আছে? এটা এখন বুঝতে গেলে আপনাদের আগে যেগুলো করছেন ওইগুলো সব মানে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। আর আপনাদের একটা কাজ থাকবে, আর হ্যাঁ একটা কাজ থাকবে, আপনাদের এই টেবিলটা দেখছেন, এই টেবিলটা অবশ্যই মুখস্থ করবেন, ঠিক আছে? এই টেবিলটা, এই টেবিলটা থেকে কিন্তু কোশ্চেন না, সরি, এই টেবিলটা থেকে হচ্ছে এই জিনিসটা বুঝতে হবে। দেখছেন এইভাবে দেওয়া থাকবে, ট্রান্সফর্ম দ্য বি ভেক্টর বি ইনটু সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস, ঠিক আছে? জি। এখানে প্রবলেম আছে, সলিউশনও আছে। আর আরেকটা ছিল আমাদের কি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস, এটা অবশ্যই পরে বলবো, ঠিক আছে? তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। আর কারো কোনো কোশ্চেন আমাকে পিডিএফ দিবেন না স্যার?